আজকে ক্লাস 11 এর যে পার্টটা আমরা পড়াবো সেটা হচ্ছে এক্সপ্যানশন অফ লিকুইড, তরলের প্রসারণ। গত ক্লাসে আমরা কঠিনের প্রসারণ সম্পর্কে পড়েছিলাম এবং সেখানে আমরা আলফা বিটা গামা সম্পর্কে দেখেছি এবং তাদের মধ্যে সম্পর্ক পেয়েছি। হ্যাঁ, তো আজকে আমরা এই তরলের প্রসারণ সম্পর্কে জানবো। তো তার জন্য একটা ছবি আমি এঁকেছি বোর্ডেতে, সেটা ভালো করে একটু দেখো। এটা হচ্ছে একটা গোলতল ফ্লাক্স। সেই গোলতল ফ্লাক্সের মধ্যে একটা লিকুইড নেওয়া, ধরো জল, কিন্তু সেই জলটার মধ্যে একটা কালার মেশানো আছে, কারণ জলের তো নিজস্ব কোনো বর্ণ নেই, তো এই কালারটা ইন্ডিকেটরে কাজ করবে। তো এবার এই গোলতল ফ্লাক্সের মধ্যে একটা আমি কাঁচনল, সরু কাঁচনলকে প্রবেশ করিয়েছি এবং কাঁচনলকে প্রবেশ করাতে কি হলো, কাঁচনলের গায়ে কিছুটা জল উঠে এসছে। কাঁচনলের গায়েতে একটা স্কেল আঁকা আছে, লাগানো আছে, সেই স্কেলে তিনটে দাগকে আমি কনসিডার করেছি। একটা হচ্ছে ও, একটা তার নিচে পি, ওপর দাগটা হচ্ছে কিউ। এবার প্রাথমিকভাবে যখন রয়েছে জিনিসটা, তখন কি হচ্ছে যে ও দাগেতে এই লেভেলটা ছিল, ও দাগেতে এই লেভেলটা ছিল। এবার কি হচ্ছে, পুরো সিস্টেমটাকে আমি বুনসেন বার্নার দিয়ে গরম করছি। তাহলে এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পুরো সিস্টেমটাকে এখন আমি গরম করছি বুনসেন বার্নার দিয়ে। তো বুনসেন বার্নার দিয়ে গরম করলে কি হবে, এই তাপটা লিকুইডের মধ্যে প্রবেশ করবে এবং তাপ প্রয়োগের ফলে লিকুইডটা ভলিউমে এক্সপ্যান্ড করতে চাইবে, অর্থাৎ আয়তনে বৃদ্ধি পেতে চাইবে। তাহলে ফলে তোমাদের মনে হতেই পারে যে লিকুইড লেভেলটা যেটা ও দাগে ছিল সেটা কিউ দাগে উঠে চলে আসবে। এটা খুব স্বাভাবিক, এটা মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে যে ঘটনাটা ঘটবে এখানে সেটা হচ্ছে লিকুইডের যে কলামটা ছিল সেটা ও দাগকে টাচ করেছিল, তো ও থেকে প্রথমে নামবে হচ্ছে পিতে এবং তারপরে পি থেকে যাবে হচ্ছে কিউতে। সচরাচর তোমার মানে খুব স্বাভাবিক যে তোমাদের মনে এটা প্রশ্ন জাগতেই পারে যে তরলকে আমি যখন গরম করেছি তাহলে তো অবভিয়াসলি ও থেকে কিউতে যাওয়ারই কথা ছিল। এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার, ও থেকে কিউতেই যাবে এবং এটাই আমাদের মনে হতে পারে এবং মনে হয় হওয়ার অস্বাভাবিক কারণ নেই, এটাই হওয়া সম্ভব। কিন্তু দেখা যাচ্ছে বাস্তব ক্ষেত্রে তোমার ও থেকে পিতে যাচ্ছে, তারপরে পি থেকে কিউতে যাচ্ছে, কিন্তু এই ও থেকে পিতে যে নামছে সেটা খুব সামান্য, সেটা হয়তো আমরা ওভারলুক করে যাই, আমাদের মনে হয় যেন ওই ও থেকে কিউতেই চলে গেল। এই মনে হওয়া ব্যাপারটাকে ফিজিক্সের ভাষায় বলা হয় আপাত বা অ্যাপারেন্ট। তাহলে এই যে আমাদের যেটা মনে হচ্ছে যে মনে হচ্ছে যেন ও থেকে কিউতে যাচ্ছে, এই মনে হওয়া ব্যাপারটাকে, তরলের যে প্রসারণটা ঘটছে এটাকে আমরা বলি হচ্ছে আপাত প্রসারণ। আর এক্স্যাক্টলি যে ঘটনাটা ঘটছে মানে ও থেকে পি এবং পি থেকে কিউতে যাচ্ছে, এই পি থেকে কিউটা হচ্ছে তোমার প্রকৃত প্রসারণ। তাহলে একটা তরলে দু ধরনের প্রসারণ দেখা যায়, একটা হচ্ছে আপাত প্রসারণ, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। আপাত প্রসারণকে বলছি আমরা অ্যাপারেন্ট এক্সপ্যানশন, আর প্রকৃত প্রসারণকে আমরা বলছি হচ্ছে রিয়েল এক্সপ্যানশন। তাহলে দু ধরনের প্রসারণ দেখা যায়, একটা হচ্ছে অ্যাপারেন্ট এক্সপ্যানশন, অ্যাপারেন্ট এক্সপ্যানশন, অ্যাপারেন্ট এক্সপ্যানশন কতটা মানে হচ্ছে আপাত প্রসারণ, আর দু নম্বর হচ্ছে রিয়েল এক্সপ্যানশন। রিয়েল এক্সপ্যানশন কতটা মানে হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি তরলকে গরম করেছি, তরলকে তাপ প্রয়োগ করেছি, অন্তত উপর থেকে না উঠে নামলো কেন? কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখো, তাপটা প্রথমে কোথায় গেছে? তাপটা কিন্তু প্রথমে তরলে যায়নি, তাপটা প্রথমে গেছে হচ্ছে কন্টেনারটাতে, পাত্রতে, মানে ফ্লাক্সটাতে গেছে। তরলকে কোন রকম ভাবেই সরাসরি তাপ প্রয়োগ করা সম্ভবপর নয়, তরলকে সর্বদাই কোনো না কোনো পাত্রে রেখে গরম করতে হয়। তাহলে তাপটা যদি পৌঁছয় সেটা প্রথমে পাত্রটার মধ্যে যাবে এবং সেই পাত্রটা তাপ পেয়ে গরম হবে, মানে প্রসারিত হবে, ফলে তার আয়তন সামান্য বাড়বে এবং তার জন্যই কি হচ্ছে, ওই লিকুইডটা আয়তন বেড়ে যাওয়ার মতো উপরে সেখানে ভ্যাকেন্ট স্পেস তৈরি হবে, শূন্যস্থান তৈরি হয়ে যাবে, তখন সেটা লিকুইডটা ওই শূন্যস্থান পূরণ করতে গেলে ওই কলামটা ও থেকে পিতে নেমে যাবে এবং তারপর যখন যে মুহূর্তে তাপটা লিকুইডের মধ্যে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে তখন লিকুইডটা আবার এক্সপ্যান্ড করতে শুরু করে দিল এবং তারপরে আবার পি থেকে কিউতে গেল। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। এখন যেহেতু পাত্রের প্রসারণ তরলের প্রসারণের থেকে অনেকটাই কম, অনেকাংশেই কম, সেই কারণেই ও থেকে যে পিতে নেমে আসাটা সেটা আমরা সচরাচর ওভারলুক করি, মানে বুঝতে পারি না, কিন্তু প্রকৃতপক্ষে এই ঘটনাটাই ঘটে। তো তাহলে ঘটনাটা কি ঘটলো, যে একটা তরলে দু ধরনের প্রসারণ থাকে, একটা আপাত একটা প্রকৃত।
যদি আমি পাত্রের প্রসারণটাকে উপেক্ষা করি তাহলে সেক্ষেত্রে আমি তরলের আপাত প্রসারণ পাবো, আর যদি আমি পাত্রের প্রসারণটাকে কনসিডার করি তাহলে আমি সেক্ষেত্রে প্রকৃত প্রসারণ বা রিয়েল এক্সপ্যানশনটা পাবো। বুঝে গেল? বেশ, তাহলে এবারে যেটা আমরা বলবো, তাহলে এই দু ধরনের প্রসারণের উপর ভিত্তি করে দু ধরনের প্রসারণ গুণাঙ্ক হয়। ঠিক আছে, আমরা মনে করলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে লিকুইডটার ভলিউমটা হচ্ছে V0। যখন টেম্পারেচার আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তখন এই যে লিকুইডটা রয়েছে উইদিন দা কন্টেইনার, তখন এর ভলিউম হচ্ছে V0। এবার আমরা এটা টেম্পারেচার বাড়িয়ে T ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, এবং এই T ডিগ্রি সেন্টিগ্রেড করাতে এটা টেম্পারেচার হলো হচ্ছে VT। ঠিক আছে, তাহলে ভলিউম ছিল হচ্ছে V0, এখন যখন নাকি টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর এখন হচ্ছে টেম্পারেচার T ডিগ্রি সেন্টিগ্রেড, তখন ভলিউম হচ্ছে VT। তাহলে ভলিউম বাড়লো কতটা? Therefore change in volume সেটা হচ্ছে V0 মাইনাস VT মাইনাস V0। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে এই যে ভলিউমটা বাড়লো এর পিছনে কারণটা কি? এক নম্বর কারণ অবশ্যই হচ্ছে টেম্পারেচার বেড়েছে বলেই বেড়েছে। আর একটা হচ্ছে প্রাথমিক আয়তন, যেটা ইনিশিয়াল ভলিউম অফ দ্য লিকুইড। দেখো এটা আমরা লিখতে পারি যে VT মাইনাস V0 প্রপোর্শনাল টু T, আর একটা হচ্ছে VT মাইনাস V0 প্রপোর্শনাল টু V0। Therefore VT minus V0 proportional to V0 into T, or VT minus V0 equals to some constant gamma A V0 T, or gamma A equals to হচ্ছে VT minus V0 by V0 into T। এই যে গামা A, এই গামা A টাকে বলা হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপ্যানশন অফ লিকুইড। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপ্যানশন অফ লিকুইড। ঠিক আছে, এটার ডেফিনেশন তোমরা ক্লাস 10এই পড়েছো। আবার আমি তবু বলে দিচ্ছি যে যদি V0 টাকে 1 ধরা হয় আর T টাকে 1 ধরা হয়, ভালো করে দেখো, যদি V0 টাকে 1 ধরা হয় তাহলে লিখছি যে if V0 equals to T equals to 1, তাহলে গামা A ইকুয়াল টু পাবো হচ্ছে VT মাইনাস V0, এটাই আসবে। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো লিকুইডের টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করলে তার ইউনিট ভলিউমে যতটা অ্যাপারেন্টলি এক্সপ্যান্ড ঘটে, কোনো লিকুইডে টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করাতে বা 1 ডিগ্রি বৃদ্ধি করাতে ওর ইউনিট ভলিউমের বা একক আয়তনের যতটা অ্যাপারেন্টলি এক্সপ্যান্ড হয়, অ্যাপারেন্টলি এক্সপ্যান্ড মানে আপাত প্রসারণ ঘটে, সেইটাকে আমরা বলছি হচ্ছে তোমার ওই লিকুইডের অ্যাপারেন্ট কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপ্যানশন বা তোমার আপাত প্রসারণ গুণাঙ্ক। এটাকে গামা A দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং এর ইউনিটটা হচ্ছে ওই ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সিজিএস এসআই তে হচ্ছে কেলভিন ইনভার্স। আর ঠিক একই রকম ভাবে যদি এটা আমি রিয়েল কনসিডার করি তাহলে শুধু এখানে গামা এর জায়গায় গামা আর চলে আসবে, গামা আর ফর রিয়েল। তখন খালি ওখানে বলতে হবে যে কোনো লিকুইডের টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করার জন্য ওর ইউনিট ভলিউমের যতটুকু এক্সপ্যান্ড হয় সেইটাকে আমরা বলছি হচ্ছে ওর কোএফিসিয়েন্ট অফ রিয়েল এক্সপ্যানশন, বাংলায় বলে হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যেটাকে আমরা বলছি সেটা কিন্তু হচ্ছে লিকুইডের নিজস্ব প্রপার্টি। হ্যাঁ, ওটা কিন্তু কন্টেনারের ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে না, যে কোন পাত্রে রাখলাম তার উপাদানের উপর ডিপেন্ড করে না। whereas আপাত প্রসারণ গুণাঙ্কটা কিন্তু তাকে লিকুইডটাকে কোন পাত্রে রাখছি তার উপাদানের উপর নির্ভর করে। যেমন ধরো মার্কারি, এক্সাম্পল দিচ্ছি, মার্কারিকে আমি যদি রূপোর পাত্রকে গরম করি, ধরো রূপোর পাত্রকে আমি 2 ডিগ্রি সেন্টিগ্রেড বা 3 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলাম, এবং ওই মার্কারিটাকেই যদি আমি তামার পাত্রে রেখে গরম করি বা পিতলের পাত্রে রেখে গরম করি, তখন দেখা যাবে একই ডিগ্রি সেন্টিগ্রেড একই টেম্পারেচার বৃদ্ধি করছি একই অ্যামাউন্ট অফ মার্কারি নিয়ে, তাহলে দেখা যাবে কিন্তু গামা এর ভ্যালুটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। গামা আরটা কিন্তু সবসময় সেমই থাকবে, বাট গামা আর এটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে।
তার কারণ ওই কন্টেনারের যে মেটেরিয়ালগুলো সেটা পাল্টে যাচ্ছে, কখনো সিলভার আসছে, কখনো গোল্ড তোমার কপার আসছে, কখনো পিতল আসছে, মানে ব্রাশ আসছে। ফলে কি হচ্ছে, যেহেতু মেটেরিয়ালগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ফলে গামা এটাও কিন্তু ভ্যারি করে যাচ্ছে। সেই কারণে মনে রাখবে যে গামা এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, ওটা কিন্তু পাত্রের উপাদানের উপর ডিপেন্ড করে। whereas গামা আরটা কিন্তু কনস্ট্যান্ট এবং সেটা কিন্তু লিকুইডের নিজস্ব প্রপার্টি। হলো? বেশ, তাহলে এইটা ভালো করে একবার দেখে নাও। ওকে, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দুটো জিনিস শিখলাম, গামা এ এবং গামা আর, এদের মধ্যে একটা রিলেশন আমরা বের করব। তাহলে now we are going to solve a relation between gamma A and gamma R. Actually we are going to establish, not solve, we are going to establish a relation between gamma A and gamma R. The relation between gamma A and gamma R. ওকে, এটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। তো দেখো আমরা এই গ্লাস টিউবটার কথা কনসিডার করি যে লেট V0 be the volume of the liquid at 0 degree centigrade and Vt be its volume, V0 be the volume at 0 degree centigrade and Vt be its volume at T degree centigrade. এখানে obviously T is greater than 0 degree. ঠিক আছে, কি লেখা হলো, যে মনে করলাম যে আমরা যে লিকুইডটা নিয়েছিলাম সেই লিকুইডটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ওর ভলিউমটা হচ্ছে তোমার V0 এবং T ডিগ্রি সেন্টিগ্রেডে ওর ভলিউমটা হচ্ছে VT। বেশ, আর একটা জিনিস আমরা কনসিডার করে নিচ্ছি, সেটা হচ্ছে নেট A be the area of cross section of the টিউব। মানে এই যে টিউব বা নল, তার এরিয়া অফ ক্রস সেকশন মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে ক্যাপিটাল A। ওকে, এবার একটা জিনিস ভালো করে দেখো, সেটা হচ্ছে আমরা যদি গামা এটা কনসিডার করি, গামা এ মানে কি ফর্মুলা ছিল, VT মাইনাস V0 বাই V0 ইনটু T। তাহলে V0 ইনটু T এটা আমরা নিচে লিখে দিলাম। এবারে VT মাইনাস V0 মানে হচ্ছে আয়তনের বৃদ্ধি, মানে কতটুকু আয়তন বেড়েছে। এবার আয়তনকে, ভলিউমকে আমরা লিখতে পারি হচ্ছে এরিয়া ইনটু লেন্থ। তাহলে এরিয়া অফ ক্রস সেকশনটা হচ্ছে A, আর লেন্থ মানে অ্যাপারেন্টলি কতটা বেড়েছে সেটা হচ্ছে আমাদের মনে হয়েছে কি না O থেকে Q তে বেড়েছে, তাহলে সেই জন্য ইনটু O Q, এটা হচ্ছে গামা A। বেশ, নেক্সট হচ্ছে আমরা দেখেছি যে লিকুইডটা O থেকে P তে নেমেছে। এবার O থেকে P তে নেমেছে কেন না, কারণটা হচ্ছে কন্টেনারটা আগে হিট পেয়ে সেটা এক্সপ্যান্ড করেছে, সেই জন্যই লিকুইডটা O থেকে P তে নেমেছে। তাহলে কন্টেনারটাও তো ভলিউম এক্সপ্যান্ড হয়েছে, তাহলে সেটাকে লেখা হয় গামা G, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে A ইনটু OP ডিভাইডেড বাই V0 ইনটু T, যেখানে গামা জিটা হচ্ছে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। গামা জিটা হচ্ছে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, বা ইংলিশে বলে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন অফ দ্য কন্টেনার, তাহলে এইবারে যদি আমি গামা A প্লাস গামা G করি, আমার দেখো আসবে A ইনটু OQ প্লাস OP ডিভাইডেড বাই V0 ইনটু T। এবার ভালো করে দেখো, OQ প্লাস OP এটা করলে যেটা দেবে, গামা A প্লাস গামা G ইকুয়ালস টু A ইনটু PQ ডিভাইডেড বাই V0 ইনটু T। ঠিক আছে, এইটা মানেই হচ্ছে তোমার গামা R। তাহলে গামা A প্লাস গামা G equals to gamma R. So this is the relation.
দিস ইজ দ্য রিলেশন। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে গামা এ প্লাস গামা জি ইকুয়ালস টু গামা আর, অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান হচ্ছে তরলের আপত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। Coefficient of real expansion of liquid is equals to coefficient of apparent expansion of the liquid plus coefficient of volume expansion of the container। তো এটা ভালো করে একবার দেখে নাও, এটাই হচ্ছে আমাদের রিলেশন। কতক্ষণ হলো? ওকে, নেক্সট আমাদের যে টপিকটা বোঝাবো সেটা হচ্ছে ভেরিয়েশন অফ ডেনসিটি অফ লিকুইড উইথ টেম্পারেচার, মানে উষ্ণতার সাথে তরলের ঘনত্বের পরিবর্তন। তো এখানে একটা জিনিস লেখা হয়েছে সেটা হচ্ছে let V0 be the volume of a liquid at 0 degree centigrade and ρ0 be its density। মানে হচ্ছে কোন একটা লিকুইডের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ওর আয়তন হচ্ছে V0 আর ঘনত্ব হচ্ছে ρ0। When the liquid is heated up to T degree centigrade, let the volume and density of the liquid are Vt and ρt respectively। মানে হচ্ছে যে তরলটাকে যখন T ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হলো তখন ওর আয়তন এবং ঘনত্ব হলো যথাক্রমে Vt এবং ρt। ঠিক আছে? তো if m be the mass of the liquid then we can write, যদি তরলের মাস m হয়, মাস মানে ভর m হয়ে থাকে, তাহলে m টা কিন্তু কনস্ট্যান্ট। আয়তন পাল্টাতে পারে, ডেনসিটি পাল্টাতে পারে, এগুলো পাল্টাতে পারে, বাট देयर প্রোডাক্ট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ মাস। এদের গুণফলটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট এবং সেটা হচ্ছে তরলের ভর। সেটা দেখো এভাবে লেখা হয়েছে। এবারে দেখো আমরা একটা ফর্মুলা লিখব, Vt equals to হচ্ছে V0 into 1 plus gamma RT। এখানে কিন্তু গামা আর কে নিয়ে কাজটা করব, কারণ গামা আরটা হচ্ছে লিকুইডের নিজস্ব প্রপার্টি, তাই কিন্তু অন্য কিছু নিয়ে কাজ করা যাবে না। এবার দেখো Vt মানে হচ্ছে এখান থেকে লিখতে পারি আমি m by ρt equals to m by ρ0 1 plus gamma RT, or ρ0 equals to ρt into 1 plus gamma RT, or ρt equals to হচ্ছে ρ0 into 1 plus gamma RT whole to the power -1। ঠিক আছে? or ρt equals to হচ্ছে ρ0 into 1 minus gamma RT। কি করে পেলাম? আগের দিন এটা বলেছিলাম, বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করে পেয়েছি। পাশে লিখছি ইউজিং বাইনোমিয়াল থিওরেম, binomial theorem apply করে এটা পেয়েছি। so this is the relation between density and temperature। এবং এখান থেকে খুব পরিষ্কার যে টেম্পারেচার বাড়লে ডেনসিটি কমে, কারণ এখানে মাইনাস সাইনটা দেওয়া আছে। ঠিক আছে? টেম্পারেচার বাড়লে ডেনসিটি কমে এবং এখানে মাইনাস সাইন দেওয়া আছে। আর একটা কথা এখানে বলি, সেটা হচ্ছে এখানে কিন্তু রো গামা আর ই আসবে, গামা এ আসবে না। তার কারণটা হচ্ছে গামা আর হচ্ছে লিকুইডের নিজস্ব প্রপার্টি। ঠিক আছে? দেখে নেবো এটা। আচ্ছা, নেক্সট যেটা আমরা পড়াবো, গ্রাফটা দেখি বুঝতে পারছো, তোমাদের পরিচিত দুটো গ্রাফ এঁকেছি আমি। সেটা হচ্ছে অ্যানোমেলাস এক্সপানশন অফ ওয়াটার, জলে ব্যতিক্রান্ত প্রসারণ। এটা ক্লাস 9 এ তোমাদের ছিল। আবার এখানে যে একটু পড়িয়ে দিই সেটা, যে আমরা একটু আগে দেখলাম যে কোনো লিকুইডকে যদি গরম করি অর্থাৎ তার টেম্পারেচার বাড়াই, তাহলে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে, তার ঘনত্ব অর্থাৎ ডেনসিটিটা হ্রাস পাবে আর আয়তনটা মানে ভলিউমটা বাড়বে। কিন্তু জলের ক্ষেত্রে একটা সার্টেন রেঞ্জ আছে টেম্পারেচারে, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা একটা ব্যতিক্রম ঘটে, মানে এই যে টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে, ডেনসিটি কমে, এই ঘটনাটা একটা ব্যতিক্রম ঘটে। এবং এই ঘটনাটি উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থেকে যদি আমি জলের টেম্পারেচারটাকে বাড়াতে থাকি, অর্থাৎ 0 1 2 3 4 এই অবধি যদি নিয়ে যেতে থাকি, তাহলে দেখা যাবে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে ডেনসিটিটা বাড়ছে এবং ভলিউমটা কমছে। ঠিক উল্টো ঘটনা। এবার ডেনসিটিটা বাড়তে 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 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটারের ডেনসিটি হচ্ছে ম্যাক্সিমাম, এন্ড দ্যাট ইজ নিউমেরিক্যালি 1 গ্রাম পার সিসি। এরপর যদি আমি ফার্দার আরো টেম্পারেচারকে বাড়াই, লাইক আদার্স লিকুইড, ডেনসিটি টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে ডিক্রিজ করবে। কিন্তু 0 টু 4টা হচ্ছে একটা ব্যতিক্রমী রেঞ্জ। ঠিক আছে? একইভাবে ওই যদি আমি ভলিউমটাকে দেখি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জলে ভলিউমটা অনেক বেশি থাকে। এবার টেম্পারেচার যখনই বাড়াবো আস্তে আস্তে করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি, তো
4 ডিগ্রিতে গেলে ভলিউমটা মিনিমাম, অর্থাৎ টেম্পারেচার 0 থেকে 1 2 3 বাড়ার সঙ্গে সঙ্গে ভলিউমটা কমতে থাকবে কমতে থাকবে কমতে 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 4 ডিগ্রিতে হচ্ছে মিনিমাম। তারপরে যখন টেম্পারেচার বাড়বে ওটা আবার গ্রাফটা উপর দিকে উঠতে যাবে, অর্থাৎ ভলিউম বাড়বে। তো এই যে 0 টু 4 ডিগ্রি সেন্টিগ্রেডের যে ব্যতিক্রমী রেঞ্জটা, এই ঘটনাটাকে বলা হয় অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার বা জলের ব্যতিক্রান্ত প্রসারণ। একটা গ্রাফ আমি দেখিয়েছি এখানে, এটা হচ্ছে টিটা ডিগ্রি সেন্টিগ্রেডে লেখা আছে, আর ভিটা তোমার থাকবে হচ্ছে সিসিতে, সিসি মানে সেন্টিমিটার কিউব। এখানেও তাই, টিটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডে আর এটা হচ্ছে গ্রাম পার সিসি। তো যদি দেখো আমি গ্রাফটা আঁকি তবে পরিষ্কার দেখতে পাচ্ছ যে যখন টেম্পারেচার 0-তে আছে ঘনত্বের একটা সার্টেন ভ্যালু আছে, ডেনসিটি। এবার টেম্পারেচার যতবার ইনক্রিজ করতো তখন আমার ডেনসিটি উপর দিকে উঠছে, মানে ডেনসিটি বাড়ছে, বাড়তে 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 at 4 ডিগ্রি সেন্টিগ্রেড ডেনসিটি ইজ ম্যাক্সিমাম। তারপর যখন টেম্পারেচার আরো বেড়ে যাচ্ছে ডেনসিটি কিন্তু অন্যান্য লিকুইডের মতো ফর্ম করে যাচ্ছে। আর ভলিউমের ক্ষেত্রে দেখো ঠিক উল্টোটা, যে 0-তে ভলিউমটা ছিল বেশি, কিন্তু যখনই তোমার টেম্পারেচার বাড়ছে ভলিউমটা কিন্তু ক্রমশ কমছে, কমতে 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 4 ডিগ্রিতে হচ্ছে মিনিমাম, তারপর আবার টেম্পারেচার বাড়লে ভলিউমটা আবার বেড়ে যাচ্ছে। সো দিস ফেনোমেনা ইজ নোন অ্যাজ অ্যানোমেলাস এক্সপ্যানশন অফ ওয়াটার, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ঠিক আছে, তো এইটার উপর নির্ভর করে তোমরা ক্লাস 9-এ পড়েছো যে শীতের দেশে জলের উপরে বরফ জমে গেলেও নিচের স্তরে টেম্পারেচার অনেক কম থাকে, এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেডে যে জলের লেয়ারটা থাকে সেটা সব থেকে ভারী হয়, সেই জলের ঘনত্ব সব থেকে বেশি হয়, এবং সেই জলটা উপরে আর উঠতে পারে না, এবং সেই লেয়ারে জলের যে জীবগুলো থাকে তারা ঘুরে বেড়ায়। এটা তোমরা পড়েছো। ওকে, দেখে নাও। আচ্ছা, এবার একটা লাস্ট টপিক আমরা পড়াবো, এবং এটা একটু ডিফারেন্ট, জটিল টপিক, একটু ভালো করে বোঝো। দেখো লেখা আছে অ্যাপারেন্ট ওয়েট লস অফ এ সলিড ইমার্স ইন এ লিকুইড অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার। মানে হচ্ছে যে একটা বস্তুকে বিভিন্ন উষ্ণতায় আমি তরলে নিমজ্জিত করেছি, এবং সেই বিভিন্ন উষ্ণতাতে বস্তুর ওজনের আপাত হ্রাস। তোমরা ক্লাস 9-এ আর্কিমিডিস প্রিন্সিপাল পড়েছো, এবং সেখানে দেখেছো যে কোনো একটা বস্তুকে যদি আমি কোনো তরলের মধ্যে নিমজ্জিত করি বা ডুবাই, তাহলে তার ওয়েট কিছুটা কমে যায়, যেটাকে আমরা ওজনের আপাত হ্রাস বলে থাকি। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো যে আমি বলছি এক একটা করে কি লিখেছি, সেটা হচ্ছে লেট ওয়েট অফ এ বডি ইন এয়ার ইকুয়াল টু ডাব্লিউ। মানে বায়ুতে কোনো বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে বস্তুর প্রকৃত ওজন। এইবারে কি করা হয়েছে, আমি একটা লিকুইডের মধ্যে বস্তুটাকে ডুবিয়েছি, এবং সেই লিকুইডটার টেম্পারেচার হচ্ছে T1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে T1 ডিগ্রি সেন্টিগ্রেডে মনে করছি যে লিকুইডের মধ্যে ডুবিয়েছি, তখন বস্তুর যে ওয়েটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে W1। এই সেটাই লেখা হয়েছে যে ওয়েট অফ দ্য বডি ইন এ লিকুইড অ্যাট T1 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ W1 হলো। এবার কি করেছি, ওই একই লিকুইডে রেখে আমি তরলটাকে গরম করেছি, লিকুইডটাকে গরম করেছি, এবং তখন তার টেম্পারেচারটা T1 থেকে বেড়ে হয়েছে T2। তাহলে যে T2 ডিগ্রি সেন্টিগ্রেডে ধরে নিলাম ওর ওয়েটটা হচ্ছে W2। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা জানি যে কোনো তরলের মধ্যে কোনো বস্তুকে যদি ডোবানো হয় তাহলে তার ওয়েটটা কমে যায়, এটা আমরা জানি। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে প্রথম ক্ষেত্রে ওয়েট ছিল হচ্ছে W1, অরিজিনাল ওয়েট কিন্তু W বায়ুতে, লিকুইডে ডোবালে হচ্ছে W1, সেকেন্ড ক্ষেত্রে লিকুইডে ডোবালে হচ্ছে W2। তাহলে প্রথম ক্ষেত্রে মানে T1 ডিগ্রি সেন্টিগ্রেডে ওর অ্যাপারেন্ট ওয়েট লসটা হচ্ছে W-W1, সেটাকে আমরা M1G দিয়ে লিখেছি। আর T2 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে ওয়েট লসটা হচ্ছে W-W2, সেটা আমি M2G দিয়ে লিখেছি। এই যে M1 আর M2 এটা কিছুই না, এটা হচ্ছে কোনো বস্তু বডি যখন তরলের মধ্যে ডুবে তখন সে নিজের ভলিউমের ইকুয়াল ভলিউম ওয়াটারকে ডিসপ্লেস করে দেয় বা লিকুইডকে ডিসপ্লেস করে দেয়। তার মাসটা হচ্ছে ডিসপ্লেস মানে অপসারিত করে দেয়, তার মাসটা হচ্ছে T1 ডিগ্রি সেন্টিগ্রেডে M1 আর T2 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে M2। কার মাস না, বডিটা যখন ডুবেছে তরলে তখন ও যে পরিমাণ লিকুইডকে ডিসপ্লেস করেছে বা অপসারিত করেছে তার মাসটা হচ্ছে M1, যেটা T1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর M2টা হচ্ছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো সেটাই বলা হচ্ছে যে where M1 and M2 are the masses of the displaced liquid at T1 degree centigrade and T2 degree centigrade respectively। এবারে কি করছি যে আমরা বলছি যে T1 ডিগ্রি সেন্টিগ্রেডে সলিডটা যে বডিটাকে ডোবাচ্ছি
তার ভলিউম হচ্ছে V1 এবং যে তরলের মধ্যে ডোবাচ্ছি তার ডেনসিটি হচ্ছে ρ1 আর T2 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই লিকুইডের ভলিউমটা হচ্ছে V2 আর তরলের ডেনসিটি হচ্ছে ρ2। তাহলে দেখো M1 কে লিখতে পারি V1 ρ1। তোমরা প্রশ্ন করতে পারো স্যার V1 তো সলিডের ভলিউম, আপনি কি করে লিখছেন এটা? কারণটা হচ্ছে সলিড যতটুকু ডুববে ঠিক সেম ভলিউমে লিকুইডটাই ডিসপ্লেস হবে, তাই সলিডের ভলিউমটা জানা থাকলেই আমি লিকুইডের ভলিউমটা বের করতে পারবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে M1 মানে হচ্ছে V1 ρ1 আর M2 মানে হচ্ছে V2 ρ2। তো দেখে নাও একবার জিনিসটা হয়েছে। ওকে, এইবারে দেখো আমি এই M2 থেকে শুরু করছি জিনিসটা। দেখো আমি এটা মুছে দিচ্ছি। আমি এটা মুছে দিচ্ছি। দেখো তাহলে M2 মানে আমি পেলাম হচ্ছে V2 ρ2, যেখানে V2টা হচ্ছে কিন্তু T2 ডিগ্রি সেন্টিগ্রেডের সলিডের ভলিউম আর ρ2টা হচ্ছে কিন্তু T2 ডিগ্রি সেন্টিগ্রেডের লিকুইডের ভলিউম। ওকে, এবার তাহলে দেখো তাহলে M2 ইকুয়ালস টু V2 কে লিখতে পারি V1 ইন্টু 1 প্লাস গামা S ইন্টু T। গামা S ফর সলিড, আর ρ2 কে লেখা যায় ρ1 ইন্টু 1 মাইনাস গামা R ইন্টু T, যেখানে T মানে হচ্ছে T2 মাইনাস T1 এক নম্বর কথা, আর গামা S মানে হচ্ছে সলিডের ভলিউম কোএফিসিয়েন্ট, গামা R মানে হচ্ছে লিকুইডের ভলিউম কোএফিসিয়েন্ট এবং রিয়েল এক্সপ্যানশন কিন্তু। বেশ, তাহলে M2 ইকুয়ালস টু হচ্ছে V1 ρ1 ইনটু মাল্টিপ্লাই করছি 1 প্লাস গামা ST মাইনাস গামা RT মাইনাস গামা S গামা R ইনটু T স্কয়ার। তাহলে M2 ইকুয়ালস টু M1 ইনটু এটা হবে 1 মাইনাস গামা R মাইনাস গামা S ইনটু T। এই টার্মটাকে আমরা নেগলিজেবল বলে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে M1 গ্রেটার দেন M2, কারণ এটা একের থেকে মাইনাস করা আছে, তাহলে M1 গ্রেটার দেন M2। এবার M1 মানে কি ছিল W মাইনাস W1 গ্রেটার দেন W মাইনাস W2, তাহলে সুতরাং এটা হয়ে যাবে W2 গ্রেটার দেন W1, মাইনাসটা কমন নিলে এটা হয়ে যাবে W2 গ্রেটার দেন W1। তার মানে বোঝা যাচ্ছে এইটা যে যখন আমি টেম্পারেচারকে বাড়াচ্ছি তখন তরলের আপাত ওজন হ্রাসটা বৃদ্ধি পেয়ে যাবে, তরলের আপাত ওজন হ্রাসটা বৃদ্ধি পেয়ে যাবে। মানে আপাত ওজনটা অ্যাকচুয়ালি বেড়ে যাবে, আপাত ওজনের হ্রাসটা বলাটা ভুল হবে, আপাত ওজনটা বেড়ে যাবে, কারণ W2টা ছিল হচ্ছে আপাত ওজন, আপাত ওজনটা টেম্পারেচার বাড়লে বেড়ে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু ভালো করে বুঝবে। এইখানেই তোমাদের এই লিকুইডের পার্টটা শেষ হলো, ভালো করে একবার দেখে নাও। আমি আবারও বলছি এই জায়গাতে কিন্তু এই টার্মটা উপেক্ষা করেছি এই কারণে, কারণ যেহেতু এটা খুব স্মল ইগনোরেবল সেজন্যটাকে উপেক্ষা করে দিয়েছি। আর গামা আর যেহেতু গামা এস এর থেকে বেশি হচ্ছে, কারণ লিকুইডের এক্সপ্যানশনটা কিন্তু সলিডের থেকে বেশি হচ্ছে, এটা মাইনাসটা কমন নিয়ে এটা লেখা হয়েছে। ঠিক আছে, এবং এখান থেকে বোঝা যায় M1 ইজ গ্রেটার দ্যান M2 এবং সেখান থেকে এটা বসিয়ে আসবে W2 গ্রেটার দ্যান W1, মানে টেম্পারেচার বাড়ালে লিকুইডের আপাত ওজনটা বৃদ্ধি পায়, অ্যাপারেন্ট ওয়েটটা ইনক্রিজ করে। ঠিক আছে, আজকে এইটুকুই থাকবে, আগামী দিনকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হবো।